আসসালামু আলাইকুম। মাত্র 299টি এমসিকিউ খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যাও। 25 আউট অফ 25 তুমি খুব সহজে আনসার করতে পারবে। প্রথম স্টেপ 1 আমি যে কাজটা করেছি, 3 টাইপের কোশ্চেনগুলো সাজিয়েছি। সেটা কিভাবে? টাইপ 1 এর মধ্যে দিয়েছি যেগুলো তুমি সরাসরি কমন পাবে, আর টাইপ 2 তে দিয়েছি যেটার অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, এবং টাইপ 3 তে দিয়েছি সেম টাইপেরগুলো প্রশ্ন কমন পাবে যেটার উদ্দীপক নির্ভর কোশ্চেনের কথা বলতেছি। তাহলে 3 টাইপের কোশ্চেনগুলো সাজিয়েছি, এর জন্য সাজেশনটা দিতে একটু দেরি হচ্ছিল। মাত্র 299টি এমসিকিউ খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও, যে কোনো সাজেশনকে এটা বিট করবে। সম্পূর্ণ ভিডিও ভালো মতো করে দেখবে, প্রত্যেকটা কথা ভালো মতো শুনবে, প্রশ্ন যেভাবে দিক না কেন তুমি আনসার করতে পারবে। এইটা কেন সকল সাজেশনকে বিট করবে? এর প্রথম কারণ হচ্ছে, এখানে আমি সাজেশনে কি কি দিয়েছি। প্রথমে হচ্ছে 2016 থেকে 2024 সালের সমস্ত বোর্ড কোশ্চেনগুলো এখানে আছে। নাম্বার 2, টেস্ট পেপারের কোশ্চেনগুলো এখানে আছে। 50টা কলেজের টেস্ট পেপারের প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, দেখলে তুমি বুঝতে পারবে। এবং প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আমি বিশ্লেষণ করেছি, যেখান থেকে কোশ্চেন সবসময় দিয়ে থাকি। আর টাইপ 1 2 3 তো বলেই দিলাম। তাহলে প্রশ্ন যেভাবেই দিক না কেন তোমার কিন্তু মিস যাবে না। মাত্র 299টি এমসিকিউ। চলো মূল ভিডিও দেখি। আর হ্যাঁ, অবশ্যই এটা বারবার প্র্যাকটিস করবে। এই ভিডিওটি একবার দেখা মানে 3বার বইটা রিভিশন হয়ে যাবে, কারণ প্রত্যেকটা এমসিকিউ আমি 3বার করে বলেছি। এতে করে ভিডিও একবার দেখা আর এমসিকিউ হবে 3বার। আমি নিশ্চিত তুমি এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তো চলো মূল ভিডিও দেখি। এই সাজেশনটি কাদের জন্য প্রযোজ্য? এই সাজেশনটি হচ্ছে সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড শিক্ষার্থী সকলের জন্যই প্রযোজ্য। এই সাজেশনটি 5 in 1 ইতিমধ্যে তোমাকে বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছি। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের প্রথম অধ্যায় স্টার্টিং হচ্ছে এখান থেকে। আমাদের প্রথম অধ্যায় আমার টাইটেল দেখতে পাচ্ছি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। এটাই হচ্ছে আমাদের প্রথম। আমি এখানে স্পষ্ট ইন্ডিকেট করেছি টাইপ 1। ইয়েস, এটা হচ্ছে টাইপ 1। এখানে লেখা হয়েছে সরাসরি কমন থাকবে। তাহলে টাইপ 1-এর প্রশ্নগুলো তুমি পরীক্ষায় সরাসরি কমন পেয়ে যাবে, এবং অপশন সহ কিন্তু কমন পেয়ে যাবে এই টাইপ 1 টাইপের প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভার্চুয়াল রিয়ালিটি কী ধরনের ইমেজ তৈরি করে? এটা হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে 1 হবে না, 2 হবে না, 3, অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি কী ধরনের ইমেজ তৈরি করে? এটা হচ্ছে ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়ালিটি কী ধরনের ইমেজ তৈরি করবে? এটা হচ্ছে ত্রিমাত্রিক। পরের প্রশ্ন চলে আসলাম, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? এটা হবে প্রোলগ। তাহলে দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হচ্ছে এটা। তাহলে একটা প্রশ্ন আমি 3বার পড়ে দিচ্ছি, যারা এই ভিডিওটি একবার দেখতেছো তাদের 3বার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। তাহলে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। মস্তিষ্ক শব্দটা মনে রাখবে বারবার। তাহলে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। আবার দেখো, মানুষের মস্তিষ্কের মতো কাজ করবে নিউরাল নেটওয়ার্ক। তাহলে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নিউরাল নেটওয়ার্ক। এবার আমরা দেখব 4 নাম্বার যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে ড্রাইভারবিহীন। তাহলে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু ড্রাইভারবিহীন গাড়ি কিভাবে চলে, কিভাবে গাড়ির লাইন সব কিছু আমরা দেখতে পারি গ্রাফিক্সের মাধ্যমে, সেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়ালিটি। কোন রোগ, দেখো নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয়ে থাকে? চর্ম রোগের কথা বলা হয়েছে, আরও অনেক রোগ আছে। তারপরে তোমাদের বলে, যদি কোনো এমসিকিউর অপশন বা উত্তর কোনো কারণে মনে করো না এটা সঠিক নেই, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি প্রথম কমেন্টে সেইটার কারেকশন করে আবার দিয়ে রাখবো। তোমরা প্রথম কমেন্টে তাহলে চেক করলে পেয়ে যাবা কোনটার উত্তর কারেকশন করা হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? এটা হচ্ছে রোবোটিক্স। তাহলে অ্যাকচুয়েটর এই শব্দটা কিন্তু ইংলিশেও থাকতে পারে। তাহলে অ্যাকচুয়েটর এইটা থাকবে হচ্ছে রোবোটিক্সের বেলায়। তাহলে অ্যাকচুয়েটর রোবোটিক্স, অ্যাকচুয়েটর রোবোটিক্স, এইভাবে শব্দগুলো মনে রাখবে। নিচের কোনটিতে টপ ডাউন পদ্ধতি? টপ ডাউন ইংলিশে লেখা থাকতে পারে টপ ডাউন। টপ ডাউন এই শব্দটি ইংলিশে লেখা থাকতে পারে। টপ ডাউন এই শব্দটি ইংলিশে লেখা থাকতে পারে। আবার বলে দিলাম, এটা হবে কি? বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্স নিয়ে আমি একটা প্রশ্ন এখন পেলাম, সেটা কি? টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয়। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয়। আমরা পরের প্রশ্ন চলে আসি, ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস এর জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়ে থাকে? এটাও কিন্তু বায়ো ইনফরমেটিক্স। তার মানে দুটি প্রশ্ন পেলাম বায়ো ইনফরমেটিক্স থেকে। একটা হচ্ছে ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস এর জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়?
এটা হবে বায়ো ইনফরমেটিক্স। আই থিঙ্ক যে 8টি প্রশ্ন তোমাদের পড়ে শোনালাম, যারা একবার দেখেছো শিওর তোমাদের অনেক ক্ষেত্রে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? স্মার্ট ঔষধ তৈরিতে, স্মার্ট ঔষধ এই শব্দটা মনে রাখলেও কিন্তু তুমি পরীক্ষায় মনে রাখতে পারবে, কারণ আইসিটির এমসিকিউ কিন্তু সহজে মনে থাকে না, অনেক ক্ষেত্রে ভুলে যেতে হয়, ব্যাপারটা এরকম হয়ে যায়। ন্যানো টেকনোলজি, তাহলে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে স্মার্ট ঔষধ তৈরিতে, ন্যানো টেকনোলজি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়ালিটি, আর যাকে আমরা বলি ভিআর। তাহলে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটা হবে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি। ওকে, আমরা ভার্চুয়াল রিয়ালিটিতে আরেকটা কোশ্চেন পেলাম, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটি নির্দেশ করে? বিশেষ চশমা। তাহলে এইচএমডির সাথে বিশেষ চশমা এই শব্দটা মুখস্থ রাখতে হবে। এইচএমডি হচ্ছে বিশেষ চশমা, কারণ এটা কেন মনে রাখবে তোমরা? এই প্রশ্নগুলো ডিরেক্ট আমি পরীক্ষায় কমন পাবে, একবার অপশন সহ, টাইপ 1 ভিত্তিক প্রশ্ন এইগুলো। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? তাহলে -41 থেকে 196 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? সেটা হচ্ছে -41 থেকে 196। ওকে, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? তাহলে ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োসার্জারি চিকিৎসায় নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ইতিমধ্যে তোমরা জেনে গেলে। তারপরে কি? শীতল তাপমাত্রা। এই শীতল শব্দটা উল্লেখ থাকলে মাথায় থাকবে ক্রায়োসার্জারি। শীতল তাপমাত্রা এই শব্দটা থাকলে তোমরা বুঝতে পারবে এটা ক্রায়োসার্জারি নিয়েই কথা বলা হয়েছে। ওকে, আমাদের পরে যে কোশ্চেনটি, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে, তাহলে যে কোনো জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটা? বায়োমেট্রিক্স। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? রক্ত। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? রক্ত। আচ্ছা, তাহলে পরের যে কোশ্চেনটি আছে, ক্যাপচার, তারপর হচ্ছে এক্সট্রাকশন বা কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? উপরে যে শব্দগুলো দেখলে প্রত্যেকটা শব্দ কিন্তু ইংলিশে থাকতে পারে, এখানে তো ইংলিশটাই বাংলা লেখা আছে, সরাসরি ইংলিশের শব্দগুলো থাকতে পারে। তাহলে এটা কী হবে? বায়োমেট্রিক্স। তাহলে এই শব্দগুলো মনে রাখবে, এই শব্দগুলোর জন্য ব্যবহৃত হচ্ছে কি? বায়োমেট্রিক্স। তাহলে এই শব্দগুলোর জন্য ব্যবহৃত হচ্ছে কোনটা? এই প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক্স। নেক্সট, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? 3টা। রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? এটা হচ্ছে 3টা। কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? এর উপাদান নয়। তাহলে বাকি সবগুলো যে উপাদান পরীক্ষা যদি আসে কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান, তাহলে নিচের 3টা মনে রাখো, ওই পাশের 3টা খেয়াল করে দেখো, রসায়নটা কিন্তু তার উপাদান নয়। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বায়োইনফরমেটিক্স। তাহলে বায়োইনফরমেটিক্স সম্পর্কে আমরা আরও কোশ্চেন জানলাম। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটা? এটা বায়োইনফরমেটিক্স। নেক্সট, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? 1 থেকে 100 nm। তাহলে ন্যানো পার্টিকেলের আকৃতি হবে 1 থেকে 100 nm। ন্যানো পার্টিকেলের আকৃতি কেমন? সেটা হবে 1 থেকে 100 nm। নেক্সট, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে? 2টি পদ্ধতি। সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? এটা হবে ন্যানো টেকনোলজি। তাহলে আমরা 3টা প্রশ্ন পেলাম ন্যানো টেকনোলজি নিয়ে। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা আরও কয়েকটি প্রশ্ন শিখে আসছি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তির নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তির নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নেক্সট, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি? আমরা 360 ডিগ্রি। কাজের প্রয়োজন রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে? 360 ডিগ্রি। কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘোরানো যাবে। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান কোনটা? নাইট্রোজেন। তাহলে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন। উত্তর হবে কি? নাইট্রোজেন।
দেখো 26টি প্রশ্ন পড়লাম, অনেকবার কিন্তু রিপিট হয়ে গেল। আই থিঙ্ক কারো এটা ভুলে যাওয়ার কথা নয়। পরের কোশ্চেন আমরা যাব। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটা? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে, তিনি একজনই, যেমন আমাকে শনাক্ত করবে একটা পদ্ধতি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹ মানে ইনভার্স 9, 1/10⁹ এভাবে লিখলেও কিন্তু হবে, উপর 1 নিচে 10⁹, ইনভার্সের কারণে উপর 1ও আসতে পারে, এভাবে থাকতে পারে। 10 ন্যানোমিটার কত মিটার? তাহলে 10⁻⁻8 বা ইনভার্স 8 আমরা বলে থাকি। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়ালিটি। তাহলে কম্পিউটার সিমুলেশন শব্দটা মাথায় রাখবা। তাহলে সিমুলেশন, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? ভার্চুয়াল রিয়ালিটি। কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? এটাই হচ্ছে সেইটা ভার্চুয়াল রিয়ালিটি। কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? যেমন আমরা এখন বাইরে খেলাধুলা না করতে গিয়ে বাসায় গেম খেলতেছি, ব্যাপারটা এরকম। চিন্তা করে দেখো, তাহলে কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? জন ম্যাকার্থি। তাহলে জন ম্যাকার্থি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় তাকে। জন ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। জন ম্যাকার্থি জনক, এই জনকের সাথে শব্দটা জন মিলা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে ম্যাকার্থি, তাহলে জন ম্যাকার্থি। ওকে। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। রোবোটিক্স হচ্ছে একটা রোবট বিজ্ঞান। রোবটের ক্রিয়ানীতি, শিল্পে ব্যবহৃত রোবট, অনেকগুলো শব্দ দিয়ে আছে, বাট রোবট বিজ্ঞান। রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটা? সেটাই হচ্ছে রোবোটিক্স। তাহলে রোবোটিক্স নিয়ে আমরা অনেকগুলো এমসিকিউতে পেয়েছি। রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? পেশি। তাহলে রোবটের অ্যাকচুয়েটর বলতে আসলে বোঝাচ্ছে পেশি। ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় দেখো লিভার ক্যান্সারে, আমরা আগে চর্মরোগ দেখেছিলাম, এখানে সে লিভার ক্যান্সার, তার মানে কয়েকটা রোগের কথা বলা হলো। ক্রায়ো সার্জারি ব্যবহৃত হচ্ছে লিভার ক্যান্সারে। ওকে। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি? কি স্ট্রোক। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য এখানে আছে কি স্ট্রোক, বাকি তিনটা কিন্তু হচ্ছে না। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য আছে কি স্ট্রোক। এই প্রশ্নগুলো সরাসরি যেহেতু কমন পড়বে, তাহলে তোমাকে এইভাবেই বারবার পড়ে আয়ত্তে রাখতে হবে। কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায়? কোন বায়োমেট্রিক্স পদ্ধতিটা সহজে আমরা ব্যবহার করতে পারি? আঙুলের ছাপ। আঙুলের ছাপ দিয়ে আমরা বলি কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায়? আঙুলের ছাপ। আমরা এখন একটা সিম কিনতে গেলেও কিন্তু আঙুলের ছাপ দিতেই হবে। জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হচ্ছে? বায়োইনফরমেটিক্স। তাহলে জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। দ্যাটস ইট। ওকে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কথা বলা হয়েছে, তাহলে বায়োইনফরমেটিক্স। তাহলে বায়োইনফরমেটিক্স নিয়ে আমরা আরও কিছু কোশ্চেন পাবো। দেখো পরের কোশ্চেন, জৈব প্রযুক্তি বা জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক মানে একবার টোটাল ধারণা থাকবে এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত সেই প্রযুক্তিটার নামই হচ্ছে বায়োইনফরমেটিক্স। জৈবিক, এই যে জৈবিক শব্দটা উল্লেখ আছে মাথায় রাখবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনকটাকে? পল বার্গ। তাহলে পল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। এই জনক একটা নিয়ে এমসিকিউ আসতে পারে। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল, আমি শিওর এই এমসিকিউটা কেউ ভুল করবে না। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কয়েকটা প্রশ্ন পেলাম, 3টা প্রশ্ন পেলাম পরপর। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? ওকে, হয়ে গেল আমাদের। মলিকুলার কম্পোনেন্ট তৈরি অবজেক্টকে কি বলে? তাহলে মলিকুলার কম্পোনেন্ট তৈরি অবজেক্টকে বলা হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট এই শব্দটা মনে রাখবে। তাহলে মলিকুলার কম্পোনেন্ট এই শব্দটি মনে রাখতে হবে তোমাদের। তাহলে অবজেক্ট কোনটি? এটা হবে কি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে? রিচার্ড ফাইনম্যান। তাহলে রিচার্ড ফাইনম্যান এটা হচ্ছে ন্যানো টেকনোলজির জনক। দেখো জনক 3 জন ইতিমধ্যে পেয়ে গেছি আমরা। নিম্নের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়? নিচের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি হচ্ছে হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
টাইপ 1 আমাদের শেষ, আমি টাইপ 2-তে চলে আসলাম। টাইপ 2-তে তোমাদের একটা কোশ্চেন বলে দিয়েছি, সরাসরি কমন পড়তে পারে। আবার এই যে অপশন দেখতে পাচ্ছ, অপশন এখানে 3টা অপশন দেওয়া আছে, এই 3টা অপশনের কোনো একটা বাদ দিয়ে অন্য একটা অপশন দিতে পারে। পরিবর্তনটা শুধু এভাবেই কিন্তু হবে, উপরের কোশ্চেন মোটামুটি সব সেম থাকবে। এমন হতে পারে ডিরেক্ট কমন পড়ে গিয়েছে, অথবা দেখবে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিছুটা পরিবর্তন হয়ে আসতে পারে, অন্য একটা অ্যাড করে দিয়েছে। অর্থাৎ এই উত্তরগুলো জানতে হলে, যেমন এখানে প্রশ্ন করার অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহৃত হয়, তাহলে এই 3টা ছাড়া আর কি নাই থাকতে পারে বইয়ে, সেই বইয়ের কোশ্চেনগুলো তোমাকে দেখলে খুব ভালো হয়, তাহলে তুমি 100% নিশ্চিত থাকতে পারো। তাহলে ডিএনএর সজ্জা পরিবর্তনে, বংশগতি ধারা অনুসন্ধানে, স্বাক্ষর শনাক্তকরণে আমি এখানে 3টা উত্তর দেখতে পাচ্ছি। পরীক্ষায় সেম এই কোশ্চেনটি আসতে পারে, অথবা এই কোশ্চেনটির যে অপশনগুলো আছে অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। এখান থেকে কোনো একটা অপশন বাদ যেতে পারে, অথবা কোনো একটা কোশ্চেন নতুন অ্যাড হতে পারে। দ্যাটস ইনাফ, আই থিঙ্ক তোমার বিষয়টা রিয়েলাইজ করবে। নেক্সট কোশ্চেন, বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশ গবেষণা বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্র না। তার মানে 1 আর 2 হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো কী কী, জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি। এখন প্রশ্ন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আরও কিছু ইনফরমেশন তুমি জানো কি না। যেহেতু এটা আমার সৃজনশীলের মধ্যে আছে, তার মানে তুমি কিছু হলেও সেখানে জানো। তার মানে এই কোশ্চেনটা যদি 2-1টা অপশন পরিবর্তন করে দেয় তাহলে তোমার পারা উচিত। এটাই হচ্ছে কমন কোশ্চেনের নিয়ম। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব, মহাশূন্য অভিযান করা, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া, পরিবেশ সুরক্ষা তো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সম্ভব না। তার মানে আমি বুঝতে পারছি 3 নাম্বার অপশনটা উত্তরে থাকবে না। এখন 3 নম্বরে এমন আর একটা অপশন দিলে যে অপশনটা উত্তরের মধ্যে আসলে হবে, তখন উত্তর 1, 2, 3 হবে। এতটুকু পরিবর্তন হতে পারে। এই বিষয়টা যেসব শিক্ষার্থী ধরতে পারবে, আমি কোন মোটিভ নিয়ে তোমাদের সাজেশন তৈরি করেছি, এই বিষয়টা যারা ধরতে পারবে তারাই 25 আউট অফ 25 পাবে নিশ্চিত। নেক্সট কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কি, এক্সপার্ট সিস্টেম, ফাজি, লজিক, লার্নিং সিস্টেম। আমরা 3টাই দেখতে পাচ্ছি। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো এই 3টাই। এই 3টার বাইরে আরও কিছু আছে কিনা সেটা তোমার জানা প্রয়োজন, জানতে পারলে খুবই ভালো। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কি, তাহলে আমি এই 3টা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম, ফাজি, লজিক এবং হচ্ছে লার্নিং সিস্টেম। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো হলো, এখানে উত্তর দেওয়া আছে 1 আর 2, আরও কিছু আছে কিনা সেটা জানতে পারলে খুব ভালো হয়। তাহলে ক্রায়োপ্রোব, স্প্রে ডিভাইস, অ্যাকচুয়েটর। তাহলে প্রশ্ন হচ্ছে এই 3টা অপশনের যে কোনো একটা পরিবর্তন হয়ে আসতে পারে। এখন 3 নম্বর অপশন উত্তরে হচ্ছে না, 3 নম্বর অপশনে এমন একটা দিল যেটা ক্রায়োসার্জারির মধ্যে ব্যবহৃত হয়, এতটুকুই পরিবর্তন হবে। এআই বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়, এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং এআইয়ের কোনো কাজ না, তার উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আচরণগত বৈশিষ্ট্য, যেটা আমরা টাইপ 1-এর মধ্যে পড়ে আসছি, হাতের করা স্বাক্ষর যাচাইকরণ, আর হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণ। ডিএনএ পর্যবেক্ষণ আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্সের মধ্যে নাই। তাহলে উত্তর হলো কি হাতের করা স্বাক্ষর যাচাইকরণ এবং কণ্ঠস্বর যাচাইকরণ, যে ভয়েস আর হচ্ছে তার হাতের লেখা। ওকে, শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখতে পেল দ্বিমাত্রিক দৃশ্য না। আমরা জানি ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে ত্রিমাত্রিক হবে, ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য। তাহলে এটা হচ্ছে 2 আর হচ্ছে 3। আমার মনে হয় 55 নম্বর কোশ্চেনটা আর একবার পড়ার দরকারই নাই। রোবট ব্যবহৃত হয়, এখন রোবট ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, বাসাবাড়িতে, গৃহস্থলী কাজে, এবং লাস্টে বলা হয়েছে কি খনির অভ্যন্তরীণ কাজেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। তাহলে খনির অভ্যন্তরীণ কাজে আর হচ্ছে বাসাবাড়িতে, গৃহস্থলীর কাজে। পরিকল্পনা প্রণয়ন তো রোবটের কাজ না, উল্টা রোবটকে পরিকল্পনা দেওয়া হয়, কাজ করার ইনস্ট্রাকশন দেওয়া হয়। আচ্ছা, এরপরে দেখি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত ক্রায়োজনিক এজেন্ট, যেটা আমরা আগে টাইপ 1-এ কিন্তু পড়ে আসছিলাম, তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস। 3টার কথা বলা হয়েছে। এখন এখানে কোনো একটা অপশন যদি ভুল থাকে সেটা কারেকশন করার দায়িত্ব তোমার। যদি কোনো কারণে পেয়ে থাকো, হ্যাঁ এটা আমি পেয়েছি, এটা হয়তো হচ্ছে না, আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি সেটা কারেকশন করে প্রথম কমেন্টে অবশ্যই দিয়ে রাখবো। অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে। আমাকেও কিন্তু বিভিন্ন বই পুস্তকের উপরে নির্ভর করতে হয়, পেছনে কারণ আছে। কারণ আমাদের সবগুলো বই তো বোর্ড কোশ্চেনগুলো আমরা পাবো না, আমাকে টেস্ট পেপার, গাইডের সহায়তা নিতে হচ্ছে, সাপ্লিমেন্টের সহায়তা নিতে হচ্ছে, সেখানে উত্তর থাকতেই পারে এরকম। আমার কিছু করার নেই।
আমি তো কোনো বইয়ের মধ্যে ডিরেক্ট বোর্ড কোশ্চেন করার ক্ষেত্রে পাই না, আমাকে বিভিন্ন টেস্ট পেপার, গাইড বলো, সাপ্লিমেন্ট বলো, সহায়তা নিতে হয়। সেক্ষেত্রে ভুল থাকলে কিছু করার থাকে না। সেক্ষেত্রে তোমাদের গঠনমূলক মন্তব্য অবশ্যই আশা করি, তবে পণ্ডিতিগিরি দেখাবে না এখানে এসে। ভালো থাকো। আমাদের পরের কোশ্চেন আমরা চলে আসি। টাইপ 3 সরাসরি কমন থাকবে না বলা হয়েছে। সরাসরি কমন থাকবে না এটা বলা হয়েছে কেন? কারণ এই প্রশ্নগুলো এখানে যেটা দেওয়া হয়েছে উদ্দীপক নির্ভর কোশ্চেন, বাংলাদেশের যতগুলো মার্কেটে বই যতগুলো আছে কোনো বইয়ে সেই কোশ্চেনটা নেই, কারণ সেই কোশ্চেনটা এখন পর্যন্ত তৈরি হয়নি। তাই টাইপ এই 3 কোশ্চেনগুলো যেটা আমরা উদ্দীপক নির্ভর কোশ্চেন বলে থাকি, এটা কখনোই সরাসরি কমন পড়বে না। সেম টাইপের সেম ঘটনায় কোনো প্রশ্ন আসতে পারে। এখানে যে ঘটনা যেমন রোবোটিক্স নির্দিষ্ট করা হয়েছে, রোবোটিক্সকেই মাথায় রেখে কোনো একটা উদ্দীপক দেওয়া হতে পারে, এই জন্য এটা হচ্ছে টাইপ 3। এই টাইপের প্রশ্নগুলো সরাসরি কমন থাকবে না, মাথায় রেখে পরীক্ষা হলে যেতে হবে। যেই বলুক 100% কমন পড়বে সে ভুল বলতেছে। 100% কমন পেতে হলে এই টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করে যেতে হবে। তার মানে কোশ্চেনের মূল মোটিভটা তুমি ধরতে পারবে, 25 আউট অফ 25 তুমি পাবে। আজে বাজে কথা বলে লাভ নেই। পরের কোশ্চেন আমরা দেখি। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কথা, বলে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। 2, ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে গেল। ডিভাইসের দিকে তাকানো হয়েছে, সঙ্গে সঙ্গে সে দরজা খুলে গেল। তার মানে দরজা প্রবেশ করার জন্য কিছু একটা পদ্ধতি। আই থিঙ্ক অনেকে গেস করে ফেলছে কোনটা উত্তর হবে। প্রথম প্রশ্ন, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে রোবোটিক্স। গবেষণাগারে প্রবেশের ক্ষেত্রে প্রযুক্তিটি ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। তাহলে আমরা জানি সেই বায়োমেট্রিক্স বা দেখো সেটা কি পাসপোর্ট এবং হচ্ছে কি ভোটার নিবন্ধনে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? 1 আর হচ্ছে 3। এই টাইপের সেম রোবোটিক্স, বায়োইনফরমেটিক্স বা বায়োমেট্রিক্স পদ্ধতি, এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা আসতে পারে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বাজারে প্যাকেটজাত ভোগ্য পণ্যের প্রচলন শুরু হয়েছে। গুণগত মান বৃদ্ধির জন্য কোম্পানিগুলো বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করেন। মোড়কটা ব্যবহার করা হয়েছে। উদ্দীপকে মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নামটা হবে কি? ন্যানো টেকনোলজি। তাহলে উদ্দীপকে মোড়ক তৈরি করার প্রযুক্তির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। পণ্যগুলোর দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কারণ আর্দ্রতা প্রতিরোধী। ইয়েস, ভালো থাকে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া থাকে, নির্দিষ্ট সময় মানে স্বাদ অটুট থাকে বলে মেয়াদ এতদিন, এরপরে ক্রয় করলে সেটা নষ্ট হয়ে যাবে। আর দাম কম, এটা দাম কম বেশির সাথে রিলেটেড করে না। হয়ে গেল। পরের কোশ্চেন, আরেকটা উদ্দীপক। সাদমান MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। এই দেখো, কোনো রোগী ছাড়াই কৃত্রিম পরিবেশের কথা বলা হয়েছে, দ্যাট মিনস এটা ভার্চুয়াল রিয়ালিটি। তাহলে সাদমানের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতি হলো কি? ভার্চুয়াল রিয়ালিটি। উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন কম্পিউটার সিমুলেশন। ইয়েস। ত্রিমাত্রিক ইমেজ রাইট অ্যাকচুয়েটর। তাহলে উত্তর হবে 1 আর হচ্ছে 2। হয়ে গেল আমাদের প্রথম অধ্যায়। আই থিঙ্ক তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় গেস করে ফেলেছো কী টাইপের কোশ্চেন হবে। এবারে আমরা দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে টাইপ 1 কোশ্চেন, যেটা আমরা সরাসরি কমন পাবো। চলো দেখি প্রথম কোশ্চেনটা দে। তাহলে প্রিয় শিক্ষার্থী, টাইপ 1টা কিন্তু আমরা সরাসরি কমন পাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন বলা হয়েছে কোন মেথডে প্রেরক ডাটা প্রাইমারি মেমোরিতে জমা হয়? সিনক্রোনাস। তাহলে কোন মেথডে প্রেরক ডাটা প্রাইমারি মেমোরিতে জমা হবে সেটা হবে সিনক্রোনাস। কোন মানে কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে মানে 4 সেকেন্ডে 32 কিলোবাইট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 4টা 32। জাস্ট ভাগ করে দাও, 4টা 32। দ্যাট মিনস খেয়াল করে দেখো, প্রতি 4 সেকেন্ডের কথা বলা হয়েছে। ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথটা কত হবে? পার সেকেন্ড কত? 8। 4টা 32। ওকে, নেক্সট কোশ্চেন। গ্রুপ SMS প্রদান করা হলো মাল্টিকাস্ট। এই যে মাল্টিকাস্ট গ্রুপ SMS, এই শব্দটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ হচ্ছে এটা। গ্রুপ SMS প্রদান করে হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে গ্রুপ SMS প্রদান করা হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে মাল্টিকাস্টের হলো এই গ্রুপ SMS প্রদান করার একটা পদ্ধতি। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নামটা কি? পিকোনেট। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নামটা হবে পিকোনেট। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত? 802.16। 802.16। তাহলে 802.16 ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। ওয়াইম্যাক্সের প্রযুক্তি কোথায় ব্যবহৃত হয়? WMAN। WMAN মনে রাখবে,
অনেক টেকনিক অবলম্বন করে কিন্তু এমসিকিউগুলো মনে রাখতে পারবে। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন। তাহলে কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? এটা হবে থার্ড, মানে তৃতীয়। মেশ টপোলজিতে প্রত্যেকটা টপোলজি সম্পর্কে কোনটার কোন কাজ সেটা মনে রাখতে হবে। মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে? 66, 666। তাহলে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা হবে কত? 666। নিচে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে সেম টাইপের। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে হচ্ছে কত? 1 লাখ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? দেখো 10-এর জন্য 1 লাখ, তাহলে ব্যান্ডউইথ কত হবে? দেখতে পাচ্ছি এখানে 10,000, দেখতে পাচ্ছি 10,000, তাহলে বিপিএস 10,000 বিপিএস। 10,000কে 10 দিয়ে গুণ করে দাও, দেখো 1 লাখ কিন্তু হয়ে যাচ্ছে। একটি চ্যানেলে 5 সেকেন্ডে, তাহলে কত? দেখো 5 সেকেন্ড হচ্ছে কত? দেখতে পাচ্ছি হচ্ছে 9,000 বিট। স্থানিত হলে তার ব্যান্ডউইথ কত? উপরের কোশ্চেনটি যারা বুঝতে পারছে, নিচের কোশ্চেন কিন্তু সহজ, নিচের কোশ্চেন কিন্তু খুব সহজেই করতে পারছি। তার মানে গুণ করে দিলে কত আসে দেখো তো, কত দ্বারা গুণ করলে আমরা মূল কথা 90,000 বা 9,000 পাবো, সেটা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে হাব। ফোন কল ভিওআইপি এর ব্যান্ডউইথটা কত? 0.5 Mbps। তাহলে 0.5, তাহলে ফোন কলের ব্যান্ডউইথ হবে হচ্ছে কত? 0.5। ফোন কলের ব্যান্ডউইথ হবে 0.5। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? অ্যাসিনক্রোনাস। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে, তাহলে ডেটাটা হবে কি? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে। ওকে, পরের কোশ্চেন। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? এমএমএস। সেটা অলমোস্ট সবাই জানো এখানে যারা ভিডিও দেখতেছো। তাহলে টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? এমএমএস। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ। ফাইবার অপটিক্যাল ক্যাবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? এটা হবে কত? 1300 থেকে 1500, তা এনএম। ফাইবার অপটিক্যাল ক্যাবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? 1300 থেকে হচ্ছে কত? 1500। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45, তাহলে 2.45 ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হবে 2.45। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? চতুর্থ প্রজন্ম, 4th জেনারেশন। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? এটা হচ্ছে 4th প্রজন্ম। শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? টুইস্টেড। শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? টুইস্টেড। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগী স্থাপনের ডিভাইস কোনটা? গেটওয়ে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, আলাদা, ডিফারেন্ট প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগী স্থাপন ডিভাইস কোনটি? গেটওয়ে। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একটাই। একটা সুইচ দিয়ে একটা ল্যান, একটা সুইচ দিয়ে একটা ল্যান হবে, একটা সুইচ দিয়ে একটা ল্যান হবে, এইভাবে মনে রাখতে হবে। আমি একটা সূত্র দিয়েছি এখানে এই ম্যাথটি করার জন্য। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? দেখো n×n-1 ভাগ হচ্ছে কি 2, 10×10-1 ভাগ হচ্ছে 2, উত্তর পেয়ে যাবা। 10×10-1 ভাগ হচ্ছে 2, 5 থাকলে 5×5-1 ভাগ হচ্ছে 2। এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো কয়টা তারের প্রয়োজন হবে। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? মেশ। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে প্রধান, মেইন, সেসব ক্ষেত্রে কোন টপোলজি লাগবে? সেটা হবে মেশ। হটস্পট কি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। উপরের কোশ্চেনটা আরেকবার রিপিট করি। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য মানে প্রধান, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? মেশ। হটস্পটকে এটা তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ওকে। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তরের হারকে বলে হচ্ছে ব্যান্ডউইথ। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস, মানে 9600 বিপিএস। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় অ্যাসিনক্রোনাসে মানে আইসোক্রোনাসের ক্ষেত্রে, অ্যাসিনক্রোনাস না আইসোক্রোনাসের ক্ষেত্রে। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়, ডিলে বলতে হচ্ছে দেরি হচ্ছে এখানে, তাহলে আইসোক্রোনাস।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তাহলে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হচ্ছে না, এটা হবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা। ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন করে? এটা হচ্ছে প্যারালাল। ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? সেটা হবে প্যারালাল। ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? এটা হবে প্যারালাল। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিক ডেটা ট্রান্সফার করতে পারে? অ্যাসিনক্রোনাস। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিক ডেটা ট্রান্সফার করতে পারে? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একবার তাৎক্ষণিক। একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? সেটা হবে কি? ফুল ডুপ্লেক্স। তাহলে ফুল ডুপ্লেক্স একই সময়ে দুদিকে যেতে পারে, তাহলে ফুল ডুপ্লেক্স একই সময়ে দুদিকে যেতে পারে। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। ব্রডকাস্ট শব্দটার সাথে তো অনেকেই পরিচিত, টিভি সম্প্রচার, ব্রডকাস্ট। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল তাদের অবকাঠামো স্থাপন এবং পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? পাবলিক। এটা হবে কি? পাবলিক। কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? এটা হচ্ছে পাবলিক। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? এটা হচ্ছে সিমপ্লেক্স। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? সেটা হবে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে? এটা হচ্ছে ওয়াকিটকি। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে? এটা হচ্ছে ওয়াকিটকি। কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে? টেলিফোন। ওই যে আমরা মাল্টিকাস্ট বললাম, SMS, গ্রুপ SMS-এর কথা বললাম। তারগুলো পেঁচানো এবং জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। খুবই ইম্পর্ট্যান্ট, টুইস্টেড এই শব্দটা মনে রেখো তোমরা। তারগুলো পেঁচানো এবং জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? সাদা। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রংটা হবে কি? সাদা। আমরা 100 MCQ কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে। টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া তার থাকবে? সেটা হবে 4 জোড়া। তাহলে টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া তার থাকে? সেটা হচ্ছে 4। টুইস্টেড পেয়ার কেবলের কোন কোন রঙের তার দেখা যায়? সাদা, কমলা, বাদামি, নীল এবং সবুজ। সাদা, কমলা, বাদামি, নীল এবং সবুজ। লাল কিন্তু বলা হয় না, কিন্তু কমলা বলা হয়েছে। টুইস্টেড পেয়ার কেবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়? RJ। বাহ, নামটা সুন্দর আছে, RJ। টুইস্টেড পেয়ার কেবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়? এটা হচ্ছে RJ। টেলিভিশন রিমোট কন্ট্রোলে ব্যবহার হয় হচ্ছে ইনফ্রারেড। তাহলে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? ওয়াইম্যাক্স। তাহলে ওয়াইম্যাক্স পাহাড়ি এলাকা, মনে রাখবে, পাহাড়ি এলাকায় মানে ওয়াইম্যাক্স ব্যবহার করতে হবে। পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক ভালো কাজ করবে, সেটা হচ্ছে কি? ওয়াইম্যাক্স। একটি পিকোনেটে কতগুলো দাস নোড থাকতে পারে? 255, মানে 255টি। তাহলে কতটি নোড থাকতে পারে? এটা হচ্ছে 255টি। 255টি থাকতে পারে। মাইক্রোওয়েভ হলো এক ধরনের স্যাটেলাইট। তাহলে মাইক্রোওয়েভ হলো এক ধরনের স্যাটেলাইট। মাইক্রোওয়েভ হলো এক ধরনের স্যাটেলাইট। মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরনের স্যাটেলাইট। কোন প্রজন্মের মোবাইলের সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? মানে MMS এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম এটা হবে MMS সার্ভিস চালু হয় দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে। সেকেন্ড, কোন প্রজন্মের মোবাইলে ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? এই যে লাস্ট আমরা এখনও ব্যবহার করছি 4G। ফোর্থ, IP ডেটা নেটওয়ার্ক কোনটি? হচ্ছে 4G। IP ডেটা নেটওয়ার্ক হচ্ছে 4G। LTE হলো 4G। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? এটা হচ্ছে সুইচ। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? এটা হচ্ছে সুইচ। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হচ্ছে প্যান। এই অধ্যায়টা ছোট ছোট অনেকগুলো MCQ আছে, অনেক বেশি ইনফরমেশন আছে বলে MCQ একটা বেশি। সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? সবচেয়ে ক্ষুদ্র কম, এটা হচ্ছে প্যান। একটি ল্যানের এরিয়া কভারেজ কত? এটা মোটামুটি ভালো, 1 কিলোমিটার। তাহলে ল্যানের ক্ষেত্রে এরিয়া কভারেজ হচ্ছে 1 কিলোমিটার। তৃতীয় প্রজন্মের মোবাইলের ফোনের প্রযুক্তির স্ট্যান্ডার্ড কোনটি? UMTS। তাহলে তৃতীয় প্রজন্মের মোবাইল
ফোন প্রযুক্তির স্ট্যান্ডার্ডটা কোনটা? UMTS। ম্যাক অ্যাড্রেস কোথায় থাকে? রাউটারে। তাহলে ম্যাক অ্যাড্রেস থাকবে হচ্ছে রাউটারে। ম্যাক অ্যাড্রেস রাউটারে। ম্যাক অ্যাড্রেস রাউটারে। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কী বলে? এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। তাহলে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারে কী বলে? এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন কি? ক্লায়েন্ট। ওয়ার্ক স্টেশনটা হচ্ছে ক্লায়েন্ট। নেক্সট, সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? স্টার। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? এটা হচ্ছে স্টার। ট্রি টপোলজির অপর নামটা কি? হায়ারার্কিক্যাল টপোলজি। তাহলে ট্রি টপোলজির অপর নামটা মনে রাখতে হবে। উপরের কোশ্চেনটা দেখলাম সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়, কোন টপোলজি কোথায় ব্যবহৃত হচ্ছে, বিষয়গুলো কিন্তু তোমাকে আগে দ্বিতীয় অধ্যায় পড়ে থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে। মেশ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা 4টি হলো, কয়টি সংযোগ তার প্রয়োজন হবে? 6। ওদিকে 4, এদিকে 6টা, দুটো বেশি। কোন টপোলজিতে ডাটা একদিকে ট্রান্সমিট হয়? এটা কিন্তু আমরা আগে দেখে আসছি, একদিকে রিং টপোলজিতে, একই দিকে রিং। কোন টপোলজিতে ডাটা একদিকে ট্রান্সমিট হয়? সেটা হচ্ছে রিং। কোন টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার থাকবে না? রিংয়ের ক্ষেত্রে কোনো হোস্ট নাই। ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি? সাশ্রয়ী এবং সহজলভ্য। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? সাশ্রয়ী এবং সহজলভ্য। কোন টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার থাকে না? এটা হচ্ছে রিং টপোলজিতে। ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি? সাশ্রয়ী এবং সহজলভ্য। পরের কোশ্চেন, নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটারে। তার নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটার। দেখো এই অধ্যায় থেকে আমরা কতগুলো MCQ শুধু টাইপ 1 থেকে পড়লাম। নেক্সট কোশ্চেন পড়ি আমরা, টাইপ হচ্ছে 2, সরাসরি কমন অথবা কীভাবে কমন হবে সেটা আগে বিস্তারিত বলেছি, আমরা মূল কোশ্চেনে যাচ্ছি এখন। মেশ টপোলজির বৈশিষ্ট্য কী? এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো পরিবর্তন হয়ে কয়েকটা চেঞ্জ করে দিতে পারে, বাট চেঞ্জ নাও করতে পারে, যেটা তোমাকে শুরুতে আমি বলে দিয়েছি বলে এখানে অপশনগুলো পরিবর্তন হতে পারে শুধু, কিন্তু কোশ্চেন সেম থাকবে। মেশ টপোলজির বৈশিষ্ট্য এভাবেই থাকবে। বাস্তবায়নে খরচ বেশি, জটিল ইনস্টলেশন, যেহেতু বাস্তবায়নে খরচও বেশি তাহলে জটিল ইনস্টলেশন হবে, তো উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। নেক্সট, ফাইবার অপটিক্যাল কেবল আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে অনেক দ্রুত। কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি, রাইট। তড়িৎ চৌম্বক প্রভাব মানে EMI মুক্ত। উত্তর 1, 2, 3। অপটিক্যাল ফাইবার মানে ফাইবার অপটিক্যাল কেবল আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে, এটা না হলে তো অনেক কিছুই সম্ভব হতোই না, এখন আমরা আধুনিক যুগে যেটা ব্যবহার করতেছি অনেক কিছুই। কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি, তড়িৎ চৌম্বক প্রভাব EMI মুক্ত, থাকে না। ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে, হাব, রাউটার, সুইচ। উত্তর হবে হাব না রাউটার এবং সুইচ। ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে রাউটার এবং সুইচ। ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে হচ্ছে রাউটার এবং সুইচ। ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রথমটা এবং লাস্টেরটা IaaS আর লাস্ট হচ্ছে PaaS। আশপাশ এটা মনে রাখলে কিন্তু হচ্ছে ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে, তাহলে IaaS আর লাস্টে PaaS, দুটো মনে রাখলে হবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হবে দুটো, অসমান বিরতিতে ট্রান্সমিশন, বাস্তবায়ন ব্যয় হচ্ছে কম। অসমান বিরতিতে ট্রান্সমিশন হয়, বাস্তবায়ন ব্যয়টা কম। অসমান বিরতিতে ট্রান্সমিশন হয় এবং বাস্তবায়ন ব্যয়টা হচ্ছে কম। ব্যান্ডউইথের অন্য নামটা হলো কি? ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড। উত্তর 1 আর হচ্ছে 2 দেখতে পাচ্ছি, মোবাইল স্পিড এই নামটা হয় না। ব্যান্ডউইথের অন্য নামগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড আর হচ্ছে ব্যান্ড স্পিড। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার, তিনটাই। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং ইনফরমেশন শেয়ার। 1, 2, 3। নেক্সট কোশ্চেন, প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্যান, ল্যান, ওয়ান। তাহলে দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 2। প্রাইভেট বললে তাহলে ল্যান আর হচ্ছে প্যান, ল্যান প্যান, প্রাইভেট প্যান, প্রাইভেট প্যান, প্রাইভেট প্যান, এবার মনে রাখলে কিন্তু মনে রাখতে পারবে। ল্যান হচ্ছে প্যান। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না।
যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। যতটুকু ব্যবহার করব ঠিক ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করব, আর হচ্ছে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে শুধু এসএমএসের ক্ষেত্রে, গ্রুপ এসএমএসের ক্ষেত্রে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স আর হচ্ছে ব্রডকাস্ট। ফুল ডুপ্লেক্স মোড চলে, তাহলে ফুল ডুপ্লেক্স মোডে চলে দেখতে পাচ্ছি, এটা হবে হচ্ছে মোবাইল ফোন আর হচ্ছে কি ল্যান্ড ফোন, দুইটাই তো ফোন। মোবাইল ফোন, ল্যান্ড ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্সে চলে, তাহলে ফুল ডুপ্লেক্সে চলবে হচ্ছে মোবাইল ফোন আর হচ্ছে ল্যান্ড ফোন। মডেমের কাজ হলো ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, ডেটা সংরক্ষণ, তাহলে ডেটা পাঠানো আর ডেটা হচ্ছে গ্রহণ। মডেমের কাজ দুটি, একটা হচ্ছে ডেটা পাঠানো, হচ্ছে ডেটা গ্রহণ। ওয়াইফাই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বলা হয়, তাহলে ডাব্লিউল্যান টেকনোলজি আর হচ্ছে কি 2.8 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখতে হবে 2.8, তাহলে ওয়াইফাই আছে 2.8 আর আছে ডাব্লিউল্যান। ওকে, এই দুটো মনে রাখতে হয়ে গেল। আমরা এবার চলে আসবো হচ্ছে আরেকটা কোশ্চেন, ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্যটা কি। দেখতে পেলে এই অধ্যায়টা কতগুলো কোশ্চেন। ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কভারেজ এরিয়ায়, হ্যাঁ কভারেজের একটা এরিয়া কম, একটা এরিয়াটা আছে বেশি। ট্রান্সমিশন মোডে, ট্রান্সমিশন স্পিডে, 3 ক্ষেত্রেই কভারেজ এরিয়ায়, ট্রান্সমিশন মোডে, ট্রান্সমিশন স্পিডে। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ, 3টাই। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব আর আছে সুইচ। কোন টপোলজিতে প্রথম এবং শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে, সেটা হবে বাস, রিং, মেশ। উত্তর হবে রিং আর হচ্ছে মেশ। কোন টপোলজিতে প্রথমটা এবং শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে, বাস আর হচ্ছে কি রিং আর হচ্ছে মেশ। এবার আমরা দেখবো হচ্ছে উদ্দীপক নির্ভর কোশ্চেন, যেটা আমরা সরাসরি পরীক্ষায় কমন পাবো না, সেম টাইপের হতে পারে, বাট সরাসরি উদ্দীপক নির্ভর কোশ্চেন কোনো বইয়ে নাই, সেটা কেউ তৈরিও করে না এখন পর্যন্ত, টিচাররা নতুনভাবে এটা বানায় দিবে। একটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, জিমনেশিয়ামের স্থাপিত নেটওয়ার্কগুলোকে সংযোগ স্থাপনের একটি নতুন নেটওয়ার্ক তৈরি করেছে। সবগুলো একটা আমরা বুঝতে পারতেছি। দেখো, উদ্দীপকের নতুন নেটওয়ার্ক হলো হচ্ছে কি সিএএন, বলে থাকতে পারে, তোমরা অবশ্যই বিষয়গুলো আগেই ভালো করে চেক করে তারপর আমাকে কমেন্টস করে জানাবে, আমি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্ক বলতে হচ্ছে আমি কারেকশন করে রাখবো প্রত্যেকটার ক্ষেত্রে। আমি মূলত টেস্ট পেপার বা অন্য ক্ষেত্রে যে উত্তরগুলো থাকে সেগুলো নির্ভর করতে হয়, কিছু করার নেই বোর্ড কোশ্চেনগুলোর ক্ষেত্রে। উদ্দীপকের নতুন নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত উপাদান টেরিস্ট্রিয়াল, মাইক্রোওয়েভ আর হচ্ছে রাউটার। তাহলে টেরিস্ট্রিয়াল, মাইক্রোওয়েভ আর হচ্ছে কি রাউটার লাগবে এই নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে। ওকে, পরের যে কোশ্চেনটি আছে, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো, পির সাথে XYZ 3টা সংযুক্ত। ব্রডকাস্ট সিমপ্লেক্সের কথা বলা হয়েছে, মাল্টিকাস্ট না, মাল্টিকাস্ট এসএমএস করার ক্ষেত্রে হয়, গ্রুপ এসএমএসের ক্ষেত্রে। মিস্টার আরিফ অফিসের কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন, এখনও করেন নাই। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করবেন। উদ্দীপকে মিস্টার আরিফের গঠন নেটওয়ার্ক টপোলজি হলো বাস। কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে, এটা হচ্ছে বাস। মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য, মানে বাস টপোলজির বৈশিষ্ট্যটা কি? এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা, ইয়েস। ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যান্যগুলো অগ্রাহ্য করে। তাহলে প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। তাহলে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটা হবে সেই ক্লাউড কম্পিউটিং। নেক্সট কোশ্চেন, উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটি মানে ক্লাউড কম্পিউটিং করার ফলে লাইসেন্স কি প্রয়োজন হয় না? প্রয়োজন দরকার নেই, রক্ষণাবেক্ষণ খরচ নাই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। উত্তর হচ্ছে 2 আর হচ্ছে 3। তাহলে বুঝতে পারলে দ্বিতীয় অধ্যায় প্রায় 100-র মতো এমসিকিউ ছিল। তৃতীয় অধ্যায় টাইপ 1, যেটা সরাসরি কমন থাকবে। 20 ভিত্তিক মানে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? টাইপ 1 টাইপের কোশ্চেন, মায়ান। কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত?
খ্রিস্টীয়। 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটি? 1 এর পরিপূরক প্লাস হচ্ছে 1, তাহলে 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। কোনটি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? রোমান। নন পজিশনাল সংখ্যা কোনটি? দেখতেই পাচ্ছ বাকিগুলোর সাথে এটা মিল নাই, ভি। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? এটা হচ্ছে বেজ। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট কতগুলো, ওই যে যতগুলো অঙ্ক আমরা বেজ, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, ডেসিমাল, সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, প্রধান 2 ভাগে। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? যোগ করে। অ্যাস্কিতে প্রতীকী নির্দেশক কোড কয়টি? 96টি, 96। এই যে অ্যাস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? 32। যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য এটা হবে কত? 32। ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট? নট। তার ইনভার্টার হিসাবে কাজ করে নট। নেক্সট, মোট লজিক গেট কয়টি? 3টি। এন কোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট 2n হলে, 2n হলে আউটপুট হবে শুধু n। এন কোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট যদি 2n হলে তাহলে আউটপুট হবে শুধু n, অর্থাৎ 2 এর পাওয়ার যত আসবে সেটা হবে এটা উত্তর। ABCD ইনপুট বিশিষ্ট ডি কোডারের আউটপুট সংখ্যা কত হবে? 16। যারা জানো অফকোর্স বোঝার কথা। 5টি ইনপুট বিশিষ্ট ডি কোডারের আউটপুট লাইন কতটি? 32টি। তাহলে 5টির ক্ষেত্রে দেখতে পাচ্ছি হচ্ছে কতটি? 32টি। 2 টু দি পাওয়ার হচ্ছে 5, 32। আর 4টি 2 টু দি পাওয়ার হচ্ছে কত? 4, মানে 16টি। আই থিঙ্ক ক্লিয়ার। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? হাফ অ্যাডার। দুটোই কি সমান? কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুটের সংখ্যা হবে কিন্তু সমান? হাফ অ্যাডার। ব্যাবিলনিয়ান নাম্বার সিস্টেমের ভিত্তি কত ছিল? 60 ছিল। তাহলে ব্যাবিলনিয়ানের নাম্বার সিস্টেমের ভিত্তি মানে বেস ছিল হচ্ছে কত? 60। বৃত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ভাগে, প্রধানত 2 ভাগ। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 256টি। 256টি, যাকে 2 টু দি পাওয়ার n আকারে লেখা যাবে। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? ইউনিকোড। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? সেটা হবে 4টা। একটি ওই 2 টু দি পাওয়ার হচ্ছে 4, 4টা হবে। একটি ফুল অ্যাডার বাস্তবায়নে 2টি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেট কোনটা হবে? অর গেট। তাহলে একটি ফুল অ্যাডারের সাথে 2টি হাফ অ্যাডার, তাহলে অর গেট। শুধুমাত্র ন্যান গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়নের করলে কমপক্ষে কতটি ন্যান গেট লাগবে? 7টি। এই টাইপের কোশ্চেনগুলো তুমি পরীক্ষায় সরাসরি কমন পেয়ে যাবে। এবার টাইপ 2 যেখানে তুমি সরাসরি কমন পাবে না, সংখ্যাটা পরিবর্তন হয়ে আসতে পারে। সরাসরি কমনও পড়তে পারে, সংখ্যাটা পরিবর্তন হয়ে আসতে পারে। দেখো আমি দিয়ে দিয়েছি টাইপ 2 কোশ্চেন। টাইপ 2 কোশ্চেনটা তাহলে কীভাবে হবে? যারা এই অধ্যায়ের অঙ্কগুলো করেছো তারা কিন্তু অঙ্কগুলো করতে পারবে, না হলে এই যে উত্তরে দেখতে পাচ্ছ 5A হেক্সাডেসিমালের পরের সংখ্যাটি কত আমি বের করে দিয়েছি পাশে। যদি তুমি এটা করতে না পারো, এটা মুখস্থ করে কোনো লাভ নাই, আমাকে জানতে হবে এটা কীভাবে বের করতে হবে। যেমন পরের 176 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার পার্থক্য দেখো। 1F হেক্সাডেসিমাল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। প্রথম সংখ্যাটি এবার দেখতে পাচ্ছি কি ডেসিমাল সংখ্যা হলে দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত হবে আমি নিচে বের করে দিয়েছি। যদি এটা বের করা শিখতে না পারো, নিজে করতে না পারো, তাহলে এই কোশ্চেন মুখস্থের লাভ আছে? হবে না তো। এই সেম টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসবে, সংখ্যাটা পরিবর্তন করে দিতে পারে। নেক্সট, তার মানে তোমাকে বেসিকটা জানতে হবে, অঙ্কগুলো শিখতে হবে। 100 বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি এবং 1A দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল, এর যোগফলটা কত হবে? দুটোকেই তুমি বের করার পরে যোগ করতে দেখো আমি পাশে করে দিয়েছি। বাকিগুলোর করে দেওয়ার প্রয়োজন আছে, বাকিগুলো তো নিজে করতে হবে। দেখো 178 নাম্বার কোশ্চেন, তুমি যদি করতে না পারো তাহলে কিছু করার নেই, শিখতে হবে। আগে বললাম আমি তোমাকে কোশ্চেনগুলো ফরম্যাটে দিয়ে দিয়েছি, কোন প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো তোমার এখন দায়িত্ব একটা স্ক্রিনশট নিয়ে দেখো নিজে, চেষ্টা করে উত্তরটা এটা হলো কেন, কীভাবে এটা হয়, বা ভুল থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। সেম কোশ্চেন পরটা দেওয়া আছে, দেখো যদিও পরটা আমি বের করে দিয়েছি। দেখো 179 নম্বর কোশ্চেনটা, দশমিক সংখ্যা 13 এবং 2s কমপ্লিমেন্ট কত হবে? তাহলে দেখো পাশে বের করে দিয়েছি। 1s কমপ্লিমেন্ট বের করার পরে 1 যোগ করতে হবে। সেম FF16, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো FE হয়ে গেছে কীভাবে, পূর্ব সংখ্যা কোনটি? সুন্দর। আবার এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার আসছে ইদানিং,
শুধু সংখ্যাটা পরিবর্তন হয়ে আসবে, বলে যোগফল কত বা বিয়োগফল কত, যোগফল কত বা বিয়োগফল কত। তাহলে 12 অক্টাল সংখ্যা, আর দেখতে পাচ্ছি 12 আবার কি হেক্সাডেসিমাল সংখ্যা। যোগফল কোনটা হবে? একটা 4 বিটের, একটা 3 বিটের। করে ফেলবো। a প্লাস বি প্লাস সি হেক্সাডেসিমালের সমতুল্য মান কোনটি? এ বি সির ক্ষেত্রে বলা হয়েছে, দেখো সমতুল্য মান আমরা বাইনারিতে প্রকাশ করেছি। এই টাইপের কোশ্চেনগুলো আমি আবার বললাম, তোমাকে যদি এই অধ্যায়ের ম্যাথমেটিক্স তোমার ক্লিয়ার না থাকে, এইগুলো মুখস্থ করে কোনো লাভ নাই, একটাও পরীক্ষা অ্যান্সার করতে পারবে না, আবল তাবল অ্যান্সার হয়ে যাবে যদি আমি মূল বেসিকটা বের করতে না শিখি। নেক্সট, এবার দেখো আমি এটার বলে দিচ্ছি না, উত্তর দেখতে পাচ্ছ 1110100। দশমিক সংখ্যা 12, 2s কমপ্লিমেন্ট কত হবে, যেটা আমি আগেই বের করেছি তোমাদের। এই কোশ্চেনটা আমি আগে একবার করেছি, জাস্ট ওখানে 13 ছিল আর এখানে 12 আছে। 184 নম্বর কোশ্চেনটা আমি পাশে একটা করে দিয়েছি। যারা লজিক গেটের অঙ্কগুলো পারো, ডি মর্গানের সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারো, তাদের জন্য এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে। যারা করতে পারো না, একেবারে বসে থাকতে হবে, হাঁ করে বসে থাকতে হবে, কী করব, পারবো কিনা। সরল করা শিখতে হবে এই অধ্যায়, এই অঙ্কগুলো ডি মর্গানের লজিক গেট অঙ্কগুলো, মূল বেসিক অঙ্কগুলো শিখে তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। না হলে এই যে সেম কোশ্চেনগুলো মুখস্থের কোনো লাভ নাই, আসতে পারে না আসতে পারে, বাট এই টাইপের কোশ্চেনগুলো ধরো এক্স ওয়াই লাস্ট হচ্ছে প্লাস এক্স, সেখানে এবিসিতে দিল, কী করবে তখন? করতে পারবে, বাট এরকম হয়ে যাবে সেমভাবে। তাহলে 184, 185, 86, 87 প্রত্যেকটা কোশ্চেনের ধরন এক সেম। দেখো লজিক গেট তোমাকে জানতে হবে, ডিমর্গান উপপাদ্য প্রত্যেকটা প্রয়োগ তোমাকে শিখতে হবে, কীভাবে বের করতে হবে। অর্থাৎ এই অধ্যায়টা, তৃতীয় অধ্যায়টা অনেকের কাছে খুবই সহজ মনে হবে, অনেক আবার একেবারে শেষ। তৃতীয় অধ্যায়টা সারা তুমি সৃজনশীল আনসার করতে পারছো, ভালো কথা, কিন্তু এমসিকিউ কী করবে? এমসিকিউতে 5টা সিকিউ আর মিনিমাম 5টা, একেবারে মিনিমাম 5টা। আমি জানি 7 থেকে 8টা অনেক সময় আসে, কিন্তু 5টা মিনিমাম ধরে রাখো, এরকম। তাহলে 5টা এমসিকিউ ছাড়া তুমি পরীক্ষা হলে যাবে, ওটা এরকম না তো। তার মানে এই অধ্যায়ের বেসিকগুলো তোমায় ক্লিয়ার রাখতে হবে। তুমি প্রত্যেকটা স্ক্রিনশট আকারে রাখতে পারো, স্ক্রিনশট রেখে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, এই কোশ্চেনগুলো আমি উত্তর বের করতে পারি কিনা, এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি কিনা, এইগুলো আমি 1 মিনিটের মধ্যে বের করতে পারবো কিনা, আমি লজিক গেট শিখেছি কিনা, ডি মর্গান উপপাদ্য আমি শিখেছি কিনা, পাশাপাশি হচ্ছে আমার যে এই যে নাম্বার সিস্টেম যে অঙ্কগুলো আছে, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, এই প্রশ্নগুলোর ভালো মতো বেসিক ক্লিয়ার না হলে এই কোশ্চেনগুলো দেখে কোনো লাভ নাই। যদি তুমি ওই বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে এই কোশ্চেনগুলো আমি যেভাবে দিয়েছি পরীক্ষায় ঠিক সেম টাইপের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। আচ্ছা, আমি টাইপ চলে আসি, কিন্তু টাইপ হচ্ছে কি 3তে। টাইপ 3 কি? এখানেও সেম, সরাসরি কমন বা সংখ্যা পরিবর্তন হতে পারে। এখানে টাইপ 4টা টোটাল, দেখো এখানে 4 টাইপের কোশ্চেন রেখেছি। এখন হচ্ছে দেখো 1, 2, 3 এর সমতুল্য মান কোনটি? প্রথম দেওয়া হচ্ছে বাইনারিতে, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল, লাস্টের ডেসিমালে। তার মানে 23 অক্টাল নাম্বার, এই নাম্বারে 3টা পদ্ধতি দেওয়া হয়েছে। একটা হচ্ছে বাইনারি সংখ্যা ঠিক আছে কিনা, হেক্সাডেসিমাল ঠিক আছে কিনা, লাস্ট হচ্ছে কি ডেসিমাল ঠিক আছে কিনা। তাহলে 4 রকমের তৈরি করা হয়েছে, 3 রকমের। উত্তর 1, 2, 3 এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। দেখো আরও দিয়েছি, এই কোশ্চেনটা তার করার প্রয়োজন নাই, যেটা আগে আমরা করলাম। এখন বাইনারি থেকে আমরা করবো হচ্ছে কি হেক্সাডেসিমাল, অক্টাল এবং ডেসিমালে, 3টা হয় কিনা। এরপরে দেখো নহরের আউটপুট 0 হবে যখন সবগুলো ইনপুট 1 হবে, অথবা যে কোনো একটি ইনপুট 1 হবে, তার মানে 1 থাকতেই হবে। নহরের আউটপুট 0 হবে যখন সবগুলো ইনপুট 1 অথবা যে কোনো একটি ইনপুট 1 হলেই হবে। উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? এই মাত্র কিন্তু আমরা শিখে আসলাম, ন্যান্ড গেট আর আছে দেখো নর গেট। অর্থাৎ 192 এবং 193 নম্বর কোশ্চেন কিন্তু সেম। নেক্সট, উপাত্ত এবং তথ্য সংরক্ষণের সাথে জড়িত ফ্লিপ ফ্লপ, অ্যাডার, রেজিস্টার। তাহলে ফ্লিপ ফ্লপ আর হচ্ছে রেজিস্টার। নর এর আউটপুট 0 হবে, এই মাত্র এটা করে আসছি, এটা রিপিট হয়ে গেছে আনফর্চুনেটলি, সবগুলো 1 অথবা যে কোনো একটি 1, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। বুলিয়ান অ্যালজেব্রা তোমাকে শিখতে হবে। অ্যালজেব্রা অনুযায়ী ফলস প্লাস ট্রু সমান কত হবে? 0 আর লাস্ট হচ্ছে ট্রু, 0 অথবা ট্রু। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে কয়েকবার। আচ্ছা, দেখলাম কয়েকটা বোর্ডে। এনকোডার হলো এমন একটি সার্কিট যার আউটপুট থাকে n সংখ্যক, রাইট, যার ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n, এটাও রাইট, ওই 2 টু দি পাওয়ার n থেকেই n আসবে। যার আউটপুট কিন্তু 2 টু দি পাওয়ার n না, আউটপুট হবে 2 টু দি পাওয়ার n না হয়ে শুধু n। এই হচ্ছে আবার দেখো বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথ পেয়ে যাচ্ছি, ডি মর্গান উপপাদ্য প্রয়োগ করব, সার্বিক লজিক গেট থাকবে। এই 3টা নিয়েই মূলত আমাদের এই অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের অংশ।
লজিক গেট, ডিমন উপপাদ্য আছে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বললাম বুলিয়ান অ্যালজেব্রা আছে। ওকে, তাহলে 198 এবং 199 নাম্বার কোশ্চেন, এটার একবার তোমরা স্ক্রিনশট আকারে রাখতে পারো। 199 কোশ্চেন নাম্বার কোশ্চেন হচ্ছে কি সার্বজনীন গেট, ম্যান গেট নর এবং হচ্ছে দেখতে পাচ্ছি এক্স নর, একার হচ্ছে কি 3। টাইপ হচ্ছে 4, সরাসরি কমন থাকবে না, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আমরা পাবো, দেখতেই পাচ্ছ। প্রথমে হচ্ছে একজন ফল বিক্রেতা, একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া হয়েছে, আপেল এবং হচ্ছে অক্টাল নাম্বার কমলা বিক্রয় করে সর্বমোট একটা অক্টাল নাম্বার লাভ করে। চিন্তা করে দেখো, খুবই ক্রিয়েটিভ কোশ্চেন এবং খুব ভালো একটা প্রশ্ন। দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণটা কত, এই লাভটাকে আমরা দশমিকে নিয়ে আসব। দেখো লেখা হয়েছে 16। বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতি কত হবে, আমি এখানে সেটা করে দিয়েছি তোমাদের জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, পাশে বের করে দিয়েছি, তোমরা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছ। এটার মতো করে তোমায় করে নিতে হবে, লাস্টে আমরা যোগ করে দিলে মোট মানটা কিন্তু পেয়ে যাব। এখন আমরা একটা দেখো, এই টাইপের প্রশ্নগুলো আমি কয়েকটা চিত্র দিয়েছি, আমি যে টাইপের চিত্রগুলো দিয়েছি এটা খুব ভালো মতো করে মনে রাখবে। এমনও হবে পরীক্ষা ডিরেক্ট তুমি কমন পেয়ে গিয়েছো। এই যে উদ্দীপক নির্ভর যে কোশ্চেনগুলো বললাম, অনেক ক্ষেত্রে ডিরেক্ট কমন না পেলেও এই অধ্যায়ের যে চিত্রগুলো আছে, যে চিত্রগুলো আমি দিয়ে দিচ্ছি, এই চিত্রগুলো মনে রাখতে পারলেই কিন্তু পরীক্ষা ডিরেক্ট কমন পেতে পারো, এটা সত্য কথা একবারে। তাহলে দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে এটার এক্সের মানটা কত হবে, এটার এক্সের মানটা কত হবে। তোমরা একটা স্ক্রিনশট নাও, তোর উত্তর দেখতে পাচ্ছ 202 নাম্বার এবং 203 নাম্বার দুটো প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। কোন চিত্রের আলোকে, এই চিত্রের আলোকে। আমি আবারও বলেছি এই অধ্যায়টা তারাই খুব ভালো মতো পারবে যারা লজিক গেট, অ্যালজেব্রা এবং লাস্টে হচ্ছে আমি আবার বললাম দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ প্লাস বলে থাকি, অনেক টাইপের ম্যাথ আছে এখানে, মূলত নাম্বার সিস্টেম ম্যাথ তো থাকবে। খেয়াল করে দেখো, এই অধ্যায়টা তোমাকে জানতে হলে মূল বেসিকটা আগে শিখে নিতে হবে। এই যে লজিক গেটগুলো তোমাকে খুব ভালো মতো জানতে হবে, দেন তোমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে। যারা পড়বে দেখো ইন্টারে বা এসএসসি লেভেলের শিক্ষার্থীগুলোকে আসলে তুমি যদি শিখতে চাও, অনলাইনে মানে ইউটিউবেও হাজার হাজার ক্লাস তুমি পেয়ে যাবে, শুধু এই তৃতীয় অধ্যায়ের উপর ডিপেন্ড করে। জাস্ট দু একটা ক্লাস দেখে নিলেই কিন্তু হবে। যদি তোমার মন মানসিকতা থাকে হ্যাঁ আমি শিখতে চাই, তাহলে তুমি অবশ্যই শিখতে পারবে। সেই সবগুলো রিসোর্স দেওয়া আছে, কোর্স করার প্রয়োজন নাই, এখন কোর্স লাগবেই না। যে কোনো একটা সাবজেক্ট লিখে তুমি অধ্যায় লিখে বরং সার্চ দাও, তুমি পেয়ে যাবা। তোমার কাছে শুধু মোবাইলটা থাকলেই হলো বা কম্পিউটার থাকলেই হলো, জাস্ট তোমার কাছে ইন্টারনেট থাকলেই হলো, তুমি সার্চ দাও পেয়ে যাবে, বা ইন্টারনেটে বা গুগলে সার্চ দাও, এই টাইপের আরও কিছু পেয়ে যাবে এরকম। অর্থাৎ শেখার মন মানসিকতা থাকলে তুমি অবশ্যই শিখতে পারবে। ওকে, দেখো এখানে আরেকটা চিত্র আছে, এখানে ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মান দেখো, এখানে এক্সের মান কথা বলা হয়েছে, এখানে হচ্ছে ওয়াইয়ের মানটা কত। দেখো সেম টাইপের, শুধু চিত্রটা একটু ভিন্ন, চিত্র ভিন্ন, তাহলে ওয়াইয়ের মানটা এখানে কত হবে সেইটা বের করতে হবে। তাহলে দুটো প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম, আগের কোশ্চেনটা এবং এই কোশ্চেনটার প্যাটার্ন একদম সেম। তাহলে সেম প্যাটার্নে দুটি প্রশ্ন তোমরা দেখতে পেলে। দুটো প্রশ্নের ওখানে বলছে এক্সের মানটা কত হবে, এখানে বলছে ওয়াইয়ের মানটা কত হবে। আবার দেখো নিচের কোশ্চেনটা অলমোস্ট প্রায় সেম। উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে এ এবং বি এর ইনপুট কত দিতে হবে। দেখো তাহলে যারা, আমি আগেই বলেছি ইউটিউবে তুমি অসংখ্য ক্লাসগুলো পেয়ে যাবে তৃতীয় অধ্যায়ের লজিক গেটের অংশগুলো নিয়ে, নাম্বারের অংশগুলো নিয়ে, অনেক অনেক পেয়ে যাবা। জাস্ট কয়েকটা ক্লাস ভালো মতো দেখে নাও, তুমি যদি শেখার মন মানসিকতা থাকে আমি আবার বলছি তুমি এগুলো পেয়ে যাবা খুব ভালো মতো করে বিশ্লেষণ সহ। এই চিত্রটা ইদানিং মনে রাখতে হবে, এই চিত্রটা মনে রাখো। এই চিত্রটা কিন্তু কয়েকবার রিপিট হয়েছে, কয়েকটা বোর্ডে দেখলাম, অনেকগুলো বোর্ডের রিপিট হয়েছে। এখানে এক্সের ভ্যালুটা দেখো, এখানে আমি 2-3টা কোশ্চেন, একটা হচ্ছে এক্সের মান কত, এখানে ওয়াইয়ের মান কত, এখানে আবার এক্সের মান কত। 3 টাইপের কোশ্চেন, এ সমান 0, বি সমান 1, সি সমান 1 হলে আউটপুটটা কত হবে। কি সুন্দর একই টাইপের কোশ্চেন। তাহলে 3টা উদ্দীপক নির্ভর কোশ্চেন তোমাকে দেওয়া হলো, 3টা উদ্দীপক নির্ভর কোশ্চেন তোমাকে দেওয়া হলো। ওকে, আমাদের কিন্তু তৃতীয় অধ্যায়টাও শেষ হয়ে গেল, আমরা 4 নম্বর অধ্যায়ে চলে আসলাম। 4 নম্বর অধ্যায়টা পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা আছে 3 থেকে 4 দিন বা 2 দিন যে বন্ধটা আছে তার আগে তোমরা পেয়ে যাবে, এর আগে তোমরা পাচ্ছ না। জাস্ট পরীক্ষার আগে যে গ্যাপটা থাকবে তখন তোমাকে 4 এবং 5 নম্বরে দুটি অধ্যায় দেওয়া হবে। যারা এই সাজেশনটির পিডিএফটা ক্রয় করে যাচ্ছ তারা আমাকে আগামী মাসের 10 তারিখে নক দেবে। 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যেই তোমরা নিতে পারবে, এর বাহিরেও না, আগেও না, পরেও নিতে পারবে না। ব্যাপারটা এরকম হবে, অর্থাৎ 10 থেকে, ঠিক বলে দিলাম 10 থেকে হচ্ছে 25 তারিখের মধ্যে তোমরা নিতে পারবে, এরপরে আর নিতে পারবে না বা আগেও নিতে পারবে না।
এটার পিডিএফ যদি ক্রয় করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলে অবশ্যই তোমরা 10 তারিখে নক দিবে, এর আগে নক দিবে না। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।